নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প যুগলবন্দি। আজ থাকলো প্রথম পর্ব। ঘরটা অন্ধকার, এখনো রাত্রি বোধ করি 8টা হবে। দিনের বেলাতেও ডক্টর মনোসিজ দাশগুপ্তের এই ঘরে আলো প্রবেশের কোনো সম্ভাবনা নেই। সমস্ত জানালা দরজায় ভারী পর্দা ঝোলানো, পর্দার ওপাশে বাইরের কাচের শার্সিও বন্ধ। আলো তো নয়ই, শব্দও বড় একটা এ ঘরের মধ্যে প্রবেশ করে না। তাছাড়া ঘরটা দোতলায়, নিচের রাস্তা থেকে অনেকটা উঁচুতে। ঘরের এক কোণে দেওয়ালের গায়ে একটা ছোট্ট লাল ইলেকট্রিক বাল্ব জ্বলছিল। আলোর চারপাশে অন্ধকার দেওয়ালে একটা ঝাপসা লাল আলোর ছায়াপথ যেন সৃষ্টি করেছে। একটা হাইব্যাক চেয়ারের উপরে সেই অন্ধকার ঘরে বসেছিল গা এলিয়ে অনন্য। বয়স খুব বেশি নয়, 34 কি 35 হবে। মাঝারি সাইজ, লম্বায়, বেশ বলিষ্ঠ গঠন। পরনে দামি একটা টেরিকটের প্যান্ট ও গায়ে একটা টেরিলিনের হাওয়াই শার্ট। ডক্টর দাশগুপ্তের নির্দেশ মতোই অনন্য ওই চেয়ারটার উপর বসে দূরের লাল আলোটার দিকে তাকিয়েছিল। লাল আলোটার দিকে তাকিয়ে থাকতে থাকতে অনন্যর দু চোখের পাতা যেন ভারী হয়ে বুঝে আসতে চাইছিল। কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল। চোখ মেলে থাকতে পারছিল না অনন্য। অল্প দূরে একটা টুলের উপর বসে ডক্টর দাশগুপ্ত, কলকাতা শহরের নামকরা একজন মনোবিজ্ঞানী। নামের শেষে অনেকগুলো বিলাতি ডিগ্রির লেজুর আছে। বয়স প্রায় 50-এর মতো। উঁচু লম্বা দেহের গঠন, ব্যক্তিত্বপূর্ণ চেহারা, দৃঢ়বদ্ধ নাসা ও ওষ্ঠ, ধারালো চিবুক, বৃষস্কন্ধ, চওড়া বক্ষপট। ডক্টর দাশগুপ্ত অনন্যকে প্রশ্ন করছিলেন, কেবল একটা কুয়াশা? হ্যাঁ, অনন্য জবাব দেয়। একটা কুয়াশা যেন আমার চারপাশে হঠাৎ একসময় জমাট বেঁধে উঠতে থাকে। অনন্যর গলার স্বর যেন খুব ক্লান্ত, বলতে বলতে থেমে গেল। বলুন, তারপর তারপর কি মনে হয় আপনার মিস্টার বক্সি? সেই কুয়াশাটা ক্রমশ জমাট ভারী হতে থাকে, যেন শীষের মতো। তারপরেই মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে আমার। আর ঠিক সেই মুহূর্তে একটা যেন কণ্ঠস্বর শুনতে পাই। কণ্ঠস্বর? হ্যাঁ, সেই কণ্ঠস্বর যেন আমাকে কেবলই বলতে থাকে, যাও যাও, এগিয়ে এসো। কেমন জানে কথাগুলো বলতে বলতে হাঁপাতে থাকে অনন্য। আবার গলার স্বর বুঝে আসে তার, ঝিমিয়ে আসে। বলুন মিস্টার বক্সি, থামলেন কেন? বলুন, থামবেন না? আমি আপ্রাণ চেষ্টা করি, দোকান বন্ধ করে থাকতে চাই, শুনবো না, কিছুতেই শুনবো না আমি, কিন্তু পারি না। আমি উঠে পড়ি। সেই কণ্ঠস্বর আমাকে যেন সামনের দিকে ঠেলতে ঠেলতে নিয়ে যায়। কোথায়? উপরে, ছাদের সিঁড়ির দিকে। আপনি সিঁড়িতে ওঠেন? হ্যাঁ, সেই সিঁড়ি চলে গেছে 4তলার ছাদে সোজা। আমিও সিঁড়ি দিয়ে উঠতে থাকি, পা ফেলে ফেলে। আর আমার সামনের সেই জমাট কুয়াশাটাও ঠিক হাত 2-3 ব্যবধানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে আমার আগে আগে, একটা কঠিন সংকেতের মতো। তারপর বলুন। এক সময় 4তলার ছাদে গিয়ে উঠি। সেই কুয়াশা আর সেই কণ্ঠস্বর
কখন যে আমাকে ছাদের রেলিংয়ের কাছে নিয়ে যায় জানতেও পারি না। হঠাৎ একসময় নজরে পড়ে কি কুয়াশাটা যেন পাতলা হয়ে গিয়েছে, আর তার মধ্যে দুলছে আর দুলছে। কি 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 দুলছে? একটা পাকানো দড়ির ফাঁস। সেই ফাঁসটা ফাঁসটা যেন আমার গলায় চেপে বসে, আমার শ্বাসরোধ করে। না, না! হঠাৎ চিৎকার করে উঠল যেন অনন্য অন্ধকারের মধ্যেই। না! ওই 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 যে ফাঁসটা! কোথায় কোথায় ফাঁস? চিৎকার করে ওঠেন ডক্টর দাশগুপ্ত। ওই ওই যে, দেখতে পাচ্ছেন না? দপ করে ঘরের আলোটা জ্বলে উঠল। লাল আলোটা নিভে গেছে। উজ্জ্বল আলোয় ঘরটা যেন ঝলমল করছে। কিছুই আর অস্পষ্ট নেই, সব স্পষ্ট, তীক্ষ্ণ, উজ্জ্বল আলোয়। ডক্টর দাশগুপ্ত দেখলেন অনন্য বক্সির সারাটা দেহ তখনও কাঁপছে, আর তার দু চোখের দৃষ্টিতে একটা আতঙ্ক। সারাটা কপাল জুড়ে ওই শীতের রাত্রেও বিন্দু বিন্দু ঘাম। মিস্টার বক্সি, বক্সি, শুনছেন? কে? আমি ডক্টর দাশগুপ্ত। অনন্য বক্সির মুখের চেহারাটা একটু একটু করে স্বাভাবিক হয়ে আসে। সুস্থ স্বাভাবিক দৃষ্টিতে তাকায় অনন্য বক্সি ডক্টর দাশগুপ্তর দিকে। শুনুন মিস্টার বক্সি, সবটাই আপনার মনের একটা ভ্রম। আমি বলছি, হ্যাঁ, ভ্রম। ভ্রম? হ্যাঁ, আমরা যাকে বলি হ্যালুসিনেশন। সবটাই একটা কল্পনা, বলতে পারেন একটা ড্রিম। এর মধ্যে কোনো সত্য নেই। কল্পনা? হ্যাঁ, কল্পনা। ড্রিম আপনার মনের সবটাই। ড্রিম? হ্যাঁ, আপনার অবচেতন মনের একটা দুঃস্বপ্নই আপনার চোখের সামনে ভেসে ওঠে। তবে সেই কুয়াশা, সেই কণ্ঠস্বর, চলমান কুয়াশা, সিঁড়ি, ছাদ, ছাদের রেলিং, শুধু তাই নয় ডক্টর দাশগুপ্ত, ওই সময় সেই কণ্ঠস্বর কেবলই যেন আমায় আমায় বলতে থাকে, ঝুলে পড়ো, ঝুলে পড়ো, হ্যাং দাই সেলফ, হ্যাং, হ্যাং। ওটাও আপনার একটা কল্পনা ছাড়া কিছুই নয়, মনের বিকাশ। শুনুন, মনকে আপনার শক্ত করতে হবে। কিছু না, সব মিথ্যে। আপনি নিশ্চয়ই মনে মনে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগাবার কথা ভাবেন, আত্মহত্যা করার কথা ভাবেন। না না, তা কেন ভাববো? আমি কেন আত্মহত্যা করব? হয়তো কি, আপনার মনের মধ্যে একটা দুঃখ আছে, কিছু না পাওয়ার ব্যথা আছে। না না, বিশ্বাস করুন ডক্টর দাশগুপ্ত, সেরকম কিছুই নেই। আমার স্ত্রী, সে আমায় ভালোবাসে। ঠিক আছে, একটা ওষুধ দিচ্ছি, রাত্রে শোবার আগে একটা করে ক্যাপসুল খেয়ে শোবেন। ঘুমের ওষুধ? হ্যাঁ। ওতে কিছু হবে না ডক্টর দাশগুপ্ত। কে বললে হবে না? ডক্টর দাশগুপ্ত বললেন। হবে না, আমি জানি। রাত ঠিক দুটোই ঘুমটা আমার ভেঙে যায়, ওষুধ খেলেও এবং না খেলেও। ঘুমের ওষুধে কোনো কাজ হবে না ডক্টর দাশগুপ্ত। বেশ তো, আপনি দেখুন না কটা দিন খেয়ে। আমি যে ওষুধ আপনাকে দিচ্ছি, খেতে বলছেন, খাবো, কিন্তু আমি জানি কোনো লাভ হবে না খেয়ে। অনন্যর কণ্ঠস্বরে কেমন যেন একটা ক্লান্তি ও হতাশা। চলুন বাইরের ঘরে যাওয়া যাক। ডক্টর দাশগুপ্ত চেয়ার থেকে উঠে পড়লেন। আসুন, আসুন। এই ঘর থেকে দুজনে বের হয়ে এলো। একটা চেয়ারের উপর চুপচাপ বসেছিল বিপাশা, অনন্যর স্ত্রী। চমৎকার সুন্দরী, স্বাস্থ্যবতী তরুণী, পাতলা ছিপছিপে গরম। পরনে একটা সাদা শাড়ি, চওড়া জরি পার্স, হাতে দুগাছা করে সরু সোনার চুড়ি, গায়ে একটা স্কার্ফ জড়ানো। বসুন মিস্টার বক্সি। ডক্টর দাশগুপ্তের নির্দেশে অনন্য তার স্ত্রীর পাশের খালি চেয়ারটার উপর উপবেশন করল। অনন্য বলল, এক গ্লাস জল পেতে পারি? নিশ্চয়ই, বলে ডক্টর দাশগুপ্ত কলিং বেলটা টিপলেন। একজন বেয়ারা এসে ঘরে প্রবেশ করল। শুক্লাল, এক গ্লাস পানি লাও। শুক্লাল ঘরের বাইরে চলে গেল। বিপাশা ওই সময় বলল, সবকিছু বলেছ তো ডক্টর দাশগুপ্তকে? জবাব দিলেন ডক্টর দাশগুপ্তই বিপাশার প্রশ্নের। বললেন, হ্যাঁ।
ওর এমন কেন হয় ডক্টর দাশগুপ্ত? বিপাশা প্রশ্ন করে। আপনাকে আমার কিছু জিজ্ঞাসা আছে মিসেস বক্সি। বিপাশা ডক্টর দাশগুপ্তের মুখের দিকে তাকান। আমাকে? হ্যাঁ, বলুন। আচ্ছা, এ ধরনের মনের বিকারটা আপনি কতদিন লক্ষ্য করছেন আপনার স্বামীর মধ্যে মিসেস বক্সি? মাস আষ্টেক ধরে, মানে বিয়ের কিছুদিন পর থেকেই ওর এই রকম হচ্ছে। তার আগে ছিল না কিছু? উনি তো বলেন ছিল না, বিপাশা বলল। কতদিন বিয়ে হয়েছে আপনাদের? 8 মাসের কিছু বেশি। বিয়ের পর থেকেই তাহলে বলছেন? কতকটা তাই, বিয়ের 20-22 দিন পর থেকেই, বিপাশা বলল। শুক্লাল ওই সময় ট্রের উপর জল ভর্তি একটা কাঁচের গ্লাস হাতে করে এসে ঢুকলো। অনন্য গ্লাসটা ট্রের উপর থেকে তুলে নিয়ে চোঁচো করে এক নিঃশ্বাসে জলটা খেয়ে নিল। শুক্লাল শূন্য গ্লাসটা নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। ডক্টর দাশগুপ্ত যেন কি ভাবছিলেন। অনন্যর দিকে আবার তাকালেন। অনন্যর মুখের ওপর যেন একটা ক্লান্তির, হতাশার, দুশ্চিন্তার ছায়া। অনন্য কেমন যেন ঝিমানো গলায় বলল, প্রতিটি রাত যে আমার কাছে কি ভয়াবহ এক দুঃস্বপ্ন বহন করে আনে আপনাকে বোঝাতে পারবো না ডক্টর দাশগুপ্ত। রাত্রি যেন আমার কাছে এক ভীতি। বিয়ের আগে তাহলে আপনার ওই দুঃস্বপ্নটা ছিল না মিস্টার বক্সি? কি বললেন? না, এমন স্পষ্ট ছিল না। এখন যেরকম আপনার মনে হয়, বিয়ের আগে কখনো আপনার সেরকম মনে হয়নি? একেবারে মনে হয়নি তা নয়, কদাচিৎ কখনো সখনো হয়েছে। আচ্ছা, একটা কথা মিস্টার বক্সি, কখনো কোনো বিশেষ মুহূর্তে বা বিশেষ ঘটনা আপনার কি মনে পড়ে, যার সঙ্গে মনের ওই ব্যাপারটার কোনো যোগাযোগ আছে বলে আপনার মনে হয়? না, সেরকম কিছু মনে পড়ে না। আপনি বলছিলেন রাত ঠিক 2টোয় ঘুমটা আপনার ভেঙে যায়। হ্যাঁ, ঠিক আছে, ওই সময় যাতে ঘুম না ভাঙে সেই ব্যবস্থা আমি করব। আমি জানি ডক্টর দাশগুপ্ত তা হবে না, যত চেষ্টাই আপনি করুন, রাত ঠিক 2টোয় ঘুম আমার ভেঙে যাবেই, আমি জানি। সেরকম না হলেই তো হলো। পারবেন না, পারবেন না। অনেক ঘুমের ওষুধ দিয়ে আগেও অনেক ডাক্তার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। ডক্টর দাশগুপ্ত, একটা কথা কি জানেন? কি? আমি আর আমার জন্য ভাবি না, আর এও আমি জানি। কি জানেন? ওই ওই ফাঁসটাই একদিন আমার গলায় চেপে বসবে, আমার শ্বাস রোধ করবে। যা হবার হোক, আমি আর ভাবতে পারি না। আপনি শুধু আমার স্ত্রী বিপাশাকে, ওর মানসিক দুশ্চিন্তাটা যাতে যায়, ও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার একটা ব্যবস্থা করে দিন। বিপাশা ওই সময় বাধা দিয়ে বলে ওঠে, কেন, আমার কি হয়েছে? আমি তো সুস্থ স্বাভাবিকে আছি। না, তুমি নেই। ওর কথা বিশ্বাস করবেন না ডক্টর দাশগুপ্ত, আমার চিন্তায় ও সারা রাত জেগে থাকে। 8 মাস আগে ওর যা চেহারা ছিল, আজ আর ওর কিছুই নেই। 8 মাস আগে যারা ওকে দেখেছে, আজ তারা ওকে দেখলে বোধহয় চিনতেও পারবে না। না না ডক্টর দাশগুপ্ত, ওর কথা বিশ্বাস করবেন না। বিপাশা, কেন তুমি এমন করছো? ওকে জানতে দাও তোমার কথাটা, ওর জানা দরকার। আমার কিছু হয়নি ডক্টর দাশগুপ্ত, আপনি ওকে সুস্থ করে দিন। বিয়ের আগে ও যেমন ছিল তেমনি করে দিন। ওর কষ্ট সত্যি আমি আর সহ্য করতে পারছি। বিপাশার গলার স্বর যেন কান্নায় বুঝে আসতে চায়। ডক্টর দাশগুপ্ত বিপাশার মুখের দিকেই তাকিয়েছিলেন। সত্যিই সুন্দর দেখতে ভদ্রমহিলা, কিন্তু তার সৌন্দর্য যেন মেঘে ঢাকা পড়েছে। মিস্টার বক্সি, বলুন। আপনি তো চাকরি করেন? জবাব দিল বিপাশা। বলল, হ্যাঁ, উনি একটা ব্যাংকের বড় অফিসার। ডক্টর দাশগুপ্ত বললেন, তাহলে তো বেশ রেসপন্সিবল পোস্টেই আছেন উনি। হ্যাঁ, বিপাশা বলল। মিস্টার বক্সি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটু পাশের ঘরে যাবেন? ওকে আলাদাভাবে কিছু প্রশ্ন করতে চাই। বেশ তো, করুন, আমি যাচ্ছি। অনন্য উঠে পাশের ঘরে চলে গেল। মিসেস বক্সি, বলুন। আমি কিছু প্রশ্ন আপনাকে করব, আপনি কিন্তু কিছু না লুকিয়ে আমার সব প্রশ্নগুলোর জবাব দেবেন। দেবেন তো? দেব। আপনাদের বিবাহিত জীবন কেমন?
আমরা খুব সুখী দম্পতি। উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। সেটা তো বুঝতেই পেরেছি। আচ্ছা, বিয়ের আগে আপনাদের পরস্পরের মধ্যে আলাপ পরিচয় ছিল কি? হ্যাঁ, ওকে আমি 4 বছর ধরে জানি। তার মানে আপনারা পরস্পর পরস্পরকে 4 বছর ধরে জানেন? হ্যাঁ। খুব ঘনিষ্ঠতা ছিল আপনাদের মধ্যে, তাই না? তা ছিল বই কি। একটা অত্যন্ত ডেলিকেট প্রশ্ন করব? বেশ তো, করুন। বিয়ের আগে আপনাদের পরস্পরের মধ্যে, মানে বুঝতেই পারছেন কি আমি জানতে চাই? বুঝেছি। হ্যাঁ, আমরা তো জানতুমই পরস্পর পরস্পরকে বিবাহ করব, তাই। কিন্তু তাহলেও আপনি যেটা মিন করছেন, দেহের দিক থেকে সেরকমের ঘনিষ্ঠতা কখনো আমাদের মধ্যে বিয়ের আগে হয়নি। হয়নি? না। ওর ধ্যান ধারণাটা ঠিক আর 10 জন পুরুষের মতো নয়। ও বলতো কি, দেহের শেষ প্রান্তে উপনীত হয়ে পরস্পর পরস্পরের মধ্যে যে জানাজানি একজন পুরুষ ও স্ত্রীলোকের মধ্যে, ও বলতো বিয়ের আগে সেটা কাম্য নয়, আনন্দেরও নয়। কেন? ওর ধারণা ছিল তাহলে তো পরস্পর পরস্পরকে জানার আর কিছুই বাকি রইল না। দেহের দিক থেকে দেউলিয়া হয়ে যাবার মতো বিয়ের আগে নির্বুদ্ধিতা নাকি আর কিছুই নেই। ডক্টর দাশগুপ্ত বিপাশার কথাগুলো শুনে মৃদু মৃদু হাসছিলেন এবং এবারে সম্পূর্ণ অন্য প্রশ্ন করলেন। আচ্ছা মিসেস বক্সি, ওই মিস্টার বক্সি ছাড়া আপনার আর কোনো পুরুষ বন্ধু, মানে আর কারো সঙ্গে জানাশোনা ছিল না বিয়ের আগে? হ্যাঁ ছিল। কে সে? রজত শুক্র। ভবানীপুরে আমাদের পাড়াতেই থাকতো। তার সঙ্গেও খুব ঘনিষ্ঠভাবে মিশেছি আমি একসময়। অনন্যবাবু সেটা জানতেন? জানতেন বই কি। রজত শুভ্রকে নিয়ে কোনোদিন কোনো কথা আপনার স্বামী বলেননি? না। বুঝতে পারছি, আপনার প্রতি অনন্যবাবুর বিশ্বাস খুব গভীর ছিল। আচ্ছা, আপনার স্বামীর আপনি ছাড়া আর কোনো বান্ধবী ছিলেন? বলতে পারবো না। মানে জানেন না? ছিল না বলেই আমার মনে হয়, আর থাকলে সেটা নিশ্চয়ই আমি জানতে পারতাম। ওর কোনো ভাই বোন আছেন? না। বাবা মায়ের ও একই ছেলে। ওর মা বাবা বেঁচে আছেন? মা নেই, আর ওর বাবা মানে আমার শ্বশুর মশাই। বিপাশা হঠাৎ যেন থেমে গেল। বলুন। আমার শ্বশুরের মাথার গোলমাল আছে শুনেছি। পাগল? হ্যাঁ, রাঁচিতে মেন্টাল অ্যাসাইলামে আছেন। কতদিন হবে? শুনেছি আমার শাশুড়ির মৃত্যুর কিছুদিন পরই ওর মাথার গোলমাল দেখা দেয়। একটা কথা আপনাকে বোধহয় বলা আমার উচিত ডক্টর দাশগুপ্ত। আমার শাশুড়ির মৃত্যুর ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয়, যতদূর আমি শুনেছি। কি হয়েছিল তার? মানে কিসে মৃত্যু হয় আপনি নিশ্চয়ই জানেন। বিশদভাবে ঠিক জানি না ব্যাপারটা। জানেন না? না। এইটুকু শুধু জানি, মানে ওর মুখেই একদিন শুনেছিলাম। বলতে বলতে বিপাশা যেন ইতস্তত করে থেমে যায়। বলুন, থামলেন কেন? আমার শাশুড়ির নাকি কি একটা দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। দুর্ঘটনা? হ্যাঁ। অসাধারণ সুন্দরী ছিলেন নাকি আমার শাশুড়ি। ওর যখন বছর 10-11 বয়স, তিনি দুর্ঘটনায় মারা যান। কি হয়েছিল ঠিক জানেন কিছু? না। আপনার স্বামীকে কথাটা কখনো জিজ্ঞাসা করেননি? না। কেন? কারণ বুঝতে পেরেছিলাম মায়ের অস্বাভাবিক মৃত্যুটা ওর মনের মধ্যে একটা প্রচণ্ড আঘাত হেনেছিল। তাই পারতপক্ষে ওর মার সম্পর্কে কখনো কোনো প্রশ্নই আমি করিনি। ডক্টর দাশগুপ্ত যেন কি ভাবছিলেন, আর কোনো প্রশ্ন করলেন না। বিপাশা প্রশ্ন করল। ডক্টর দাশগুপ্ত, বলুন। আমার স্বামী আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবেন তো? মনে তো হয়। মনে তো হয় বলছেন কেন? কথাটা কি জানেন মিসেস বক্সি? ওর মানে আপনার স্বামীর মনের মধ্যে কোনো কিছুর প্রতিক্রিয়া খানিকটা কুয়াশার মতো ঝাপসা হয়ে আছে, যে কুয়াশাটা উনি কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না। সেটা ঠিক ঠিক বিশ্লেষণে না পৌঁছানো পর্যন্ত অবশ্যই আমি চেষ্টা করব, যাতে উনি আবার আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠতে পারেন। তবে আপনার স্বামীর কোঅপারেশন চাই সর্বাগ্রে, এবং শুধু ওরও নয়, আপনারও। আমাকে কি করতে হবে বলুন? কেসটা আমাকে একটু ভাবতে দিন মিসেস বক্সি। দিন 15 পরে আবার আসবেন আপনার স্বামীকে নিয়ে। কিছুদিন পর পর আমি ওকে নিয়ে সিটিং দেব। আসবো।
অতঃপর আরো কিছুক্ষণ কথাবার্তার পর ডক্টর দাশগুপ্তের নিকট হতে বিদায় নিয়ে বিপাশা ওর ঘর থেকে বের হয়ে এলো। ওল্ড বালিগঞ্জ সার্কুলার রোডে একটা 8তলা ফ্ল্যাট বাড়ির পাশেই বক্সির বাড়ি। 4তলা বাড়ি। বাড়িটা তৈরি করেছিলেন অনন্য বক্সির বাবার বাবা অরিন্দম বক্সি বার অ্যাট ল। অরিন্দম বক্সি ছিলেন কলকাতা হাইকোর্টের একজন নামজাদা ব্যারিস্টার। প্রচুর ইনকাম ছিল তার। এক মেয়ে, এক ছেলে। অনন্য বক্সির বাবা অনিন্দ বক্সি আর শ্রীমতী। অনন্য বক্সির বাবা অনিন্দ বক্সিও বিলাতে গিয়েছিলেন ব্যারিস্টারি পড়তে, কিন্তু ব্যারিস্টার না হয়েই ফিরে এসেছিলেন কয়েকটা বছর সেখানে স্ফূর্তি করে। অবশ্যই ব্যারিস্টারি পাস করবার প্রয়োজনও ছিল না তার, কারণ বাপের ওই বাড়ি ছাড়াও প্রচুর ব্যাংক ব্যালেন্স ছিল এবং সেটা একজনের পক্ষে যথেষ্ট। অনন্যর মা প্রতিমা, নামেও প্রতিমা ছিলেন, দেখতেও যেন প্রতিমার মতো। যে কলেজে পড়তেন প্রতিমা, সেখানকার কলেজ বিউটি ছিলেন তিনি। অনিন্দ বক্সির হবি ছিল গল্ফ আর পিংপং। কলকাতা শহরের একটা নামজাদা ক্লাবের মেম্বার ছিলেন তিনি। অবশ্যই সবই পরে ডক্টর দাশগুপ্ত একটু একটু করে প্রশ্ন করে করে অনন্য বক্সির মুখ থেকেই শুনেছিলেন। আরও একটা ব্যাপার, অনিন্দ বক্সির নেশা ছিল মদ্যপান। স্কচের একজন যাকে বলে কনাইসার ছিলেন তিনি। বাড়ির মধ্যেই একটা বার তৈরি করেছিলেন। ক্লাবে তিনি কিন্তু মদ্যপান করতেন না। মদ্যপান করতেন গৃহে ফিরে, এবং একা নয়, সে সময় তার সঙ্গিনী হতো তার স্ত্রী প্রতিমা। প্রতিমা অবশ্যই 2-1 পেগের বেশি কোনোদিনই পান করতেন না, কিন্তু মধ্যরাত্রি পর্যন্ত চালিয়ে যেতেন অনিন্দ বক্সি। ড্রাইভার রতন সিং গাড়ি চালাচ্ছিল। পেছনের সিটে পাশাপাশি বসেছিল অনন্য আর বিপাশা। বিপাশার একটা হাত নিজের হাতের মধ্যে টেনে নিয়ে অন্ধকারে অনন্য বিপাশার সরু সরু নরম নরম আঙুলগুলো নিয়ে খেলা করছিল নিঃশব্দে আপন মনে। বিপাশা, বলো, আমার এই ব্যাধি কি কোনোদিনই সারবে না? কেন সারবে না? ডক্টর দাশগুপ্ত অত বড় ডাক্তার, দেখো তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, উনি তো ঘুমের একটা ওষুধ দেবেন বলছিলেন, লিখে দিলেন না? আমাকে বলে দিয়েছেন। দিয়েছেন? হ্যাঁ। ওষুধটা তাহলে দোকান থেকে নিয়ে নাও না। দরকার হবে না আজই। আমাকে 2টো ক্যাপসুল দিয়ে দিয়েছেন, বলেছেন আজ আর কাল খাবার পর পরশু সকালে ফোনে জানাতে। কিছুই হবে না, দেখো ঠিক রাত 2টোয় ঘুম ভেঙে যাবে। না, দেখো ভাঙবে না। তুমি জানো না বিপাশা, আমি জানি ঘুম ঠিক ভেঙে যাবে, আর সেই কুয়াশাটা চারপাশ থেকে অক্টোপাসের মতো অষ্টবাহু মেলে আমাকে তার কুক্ষিগত করবে। তারপর সেই চাপা ফিস ফিস কণ্ঠস্বর, যাও যাও, এগিয়ে যাও। না, কিচ্ছু আর হবে না, দেখো। বিপাশা জোর গলায় যেন বলে কথাটা। বিপাশা, কি? একটা কথা এতদিন তোমায় কখনো বলিনি, আজ বলছি। কি কথা? আমি আমি বোধহয় শেষ পর্যন্ত বাবারই মতো। ছি, কি আবল তাবল চিন্তা করো বলো তো? আবল তাবল নয়, আমি স্পষ্ট বুঝতে পারছি। ধীরে ধীরে আমি সেই দিকেই এগিয়ে চলেছি, টু দ্যাট এন্ড। ফের এইসব বাজে বাজে কথা যদি তুমি বলো, আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। রাগ করো না বিপাশা, আমার ওপরে তুমি রাগ করো না। তুমি রাগ করলে আমি কোথায় যাব? কেন তুমি এসব তাহলে বলো, আর বলবো না। ওদের গাড়িটা একসময় এসে গেট দিয়ে ঢুকে পোর্টিকোর সামনে দাঁড়ালো। দারোয়ান রাম ভরসে এগিয়ে এলো। সাহেব, কি হয়েছে? একজন সাহেব সন্ধ্যার দিকে এসেছিলেন। কে? কি নাম? কিছু বলেছে? না, কেবল আপনার আর মাইজির খোঁজ করছিলেন। বসতে বললি না কেন? অনন্য বলল। বলেছিলাম, কিন্তু বসলেন না, বললেন আবার আসবেন। অনন্য শুধায়, কিরকম দেখতে সাহেবকে? খুব লম্বা চওড়া চেহারা, চোখে চশমা, মুখে পাইপ। ঠিক আছে, তুমি গেট বন্ধ কর দো। রাম ভরসে চলে গেল সেলাম জানিয়ে। ওদের আশা সারা পেয়ে পুরাতন ভৃত্য পরেশ এসে দরজা খুলে ইতিমধ্যে দাঁড়িয়ে ছিল। দুজনে ভিতরে প্রবেশ করলো। 4তলা এই বিরাট বাড়িটায় স্বামী স্ত্রী ছাড়া ঠাকুর চাকর আয়া জনাপাচেক ছিল। চাকর বাকররা নিচের তলাতেই কিছুটা অংশ অধিকার করে আছে। তাছাড়া নিচের তলায় বিরাট একটা হলঘরের মতো, তার এক পাশ দিয়েই 4তলা পর্যন্ত সিঁড়িটা উঠে গিয়েছে।
হলঘরটার মধ্যে ঢুকলেই চারপাশে চোখে পড়ে স্টাফ করা কতগুলো জন্তু জানোয়ার, বাঘ, রয়্যাল বেঙ্গল, চিতা আর সিংওয়ালা হরিণ। অরিন্দম বক্সি শিকারের শখ যেমন ছিল, রাইফেল চালাতেও তেমনি ছিলেন তিনি সুদক্ষ। জীবনে অনেক শিকার করেছেন তিনি, আর তারই স্মৃতিচিহ্ন ওই বাড়িটার মধ্যে চারিদিকে ছড়ানো। হঠাৎ ওই হল ঘরে, বিশেষ করে রাত্রিবেলা প্রবেশ করলে গা যেন কেমন ছমছম করে ওঠে। বিরাট বিরাট জানালাগুলো সবসময় প্রায় বন্ধ থাকায় দিনের বেলাতেও সেখানে একটা আলো ছায়ার লুকোচুরি চলে যেন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে একটা চওড়া বারান্দা, তার সংলগ্ন পাশাপাশি খানচারেক বড় সাইজের ঘর এবং মধ্যে একটি হলঘর। ওই দোতলার হলঘরটি অরিন্দম বক্সির পাল্লার ছিল। সেকেলে মেহগনি পালিশ, সেগুন কাঠের ভারী ভারী সব ফার্নিচার, বিরাট একটা টেবিল ডিম্বাকৃতি, ভারী ভারী খান কয়েক সেকেলে চেয়ার গদি মোড়া। তারই একপাশে অনন্য বক্সির বাবা অনিন্দ বক্সি বার কাউন্টার তৈরি করেছিলেন। কাউন্টারের দুপাশে কাচের আলমারিতে এখনো কিছু বোতল সাজানো আছে, হুইস্কি, ব্র্যান্ডি, সেরি, বার্গেন্ডি। অনিন্দ বক্সিকে রাঁচি মেন্টাল হাসপাতালে স্থানান্তরিত করার পর থেকে ওই আলমারি দুটো আর খোলা হয় না, চাবি দেওয়াই আছে। মেঝেতে পুরো কার্পেট বিছানো। অনন্য ওই ঘরে বড় একটা ঢোকে না, ঢোকবার তার প্রয়োজনও হয় না। পুরাতন ভৃত্য পরেশ প্রত্যহ ওই ঘরটা ও ফার্নিচারগুলো ঝাড়পোছ করে, তাই সব ঝকঝক করে। অনন্য ও বিপাশার পিছনে পিছনে পরেশ সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসে। দোতলায় খান দুই ঘর নিয়ে স্বামী স্ত্রী থাকে। একটা বেডরুম, অন্যটা তাদের সিটিং রুম। সিটিং রুমটা অনন্য আধুনিক কিছু ফার্নিচার কিনে সাজিয়ে নিয়েছিল। অন্য একটি ঘরে অনিন্দ লাইব্রেরি করেছিলেন। আলমারি ভর্তি সব দেশি বিলাতি লেখকদের বই আর অনিন্দর আইনের বই। ওই লাইব্রেরি ঘরটাও বন্ধ থাকে সর্বদা। অন্য ঘরটিকে অনন্য ডাইনিং রুম করেছিল। তিনতলা ও চারতলার ঘরগুলো সর্বদা তালা বন্ধই থাকে। বিপাশা এ বাড়িতে আসবার পর মধ্যে মধ্যে ঘরগুলো খুলে নেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখে পরেশকে দিয়ে। বাড়ির পশ্চাৎ দিকে কিছুটা জমি আছে, নানা গাছগাছালি আছে সেখানে। সামনের অংশে ছোট্ট একটি লন মতো, সেখানেও কিছু ফুলের গাছ আছে। মালি নিতাই সব দেখাশোনা করে। অনন্য ও বিপাশা এসে তাদের ঘরে ঢুকলো। পরেশ বললে, মা, গরম জল দেব কি বাবুর বাথরুমে? বিপাশা বললে, হ্যাঁ দাও। ওই দিনই রাত্রির আহার শেষ করে অনন্য গিয়ে শয়ন ঘরের সংলগ্ন ব্যালকনিতে বসেছিল একটা বেতের চেয়ারে। বিপাশা শাড়ি বদল করে সেখানে এসে স্বামীর পাশে দাঁড়ালো। মেন গেটের বাইরে সামনের রাস্তাটা ওই ব্যালকনি থেকে অনেকটা চোখে পড়ে। রাত 10টা মতো হবে। রাস্তার ইলেকট্রিক আলোগুলো দেখা যাচ্ছে। মধ্যে মধ্যে একটা একটা গাড়ি এদিক থেকে ওদিকে ছুটে যাচ্ছে। অনন্য অন্য মনে রাস্তার দিকে চেয়েছিল। বিপাশা এসে স্বামীর কাঁধের উপর একখানি হাত রাখল। বিপাশা, শোবে না? বিপাশা শুধালো। হ্যাঁ শোবো, কিন্তু চলো ওষুধটা খেয়ে শুয়ে পড়বো, চলো। আর একটু বসি। বসো না ওই চেয়ারটায়। বিপাশা স্বামীর পাশে বসলো চেয়ারটা টেনে নিয়ে। আচ্ছা বিপাশা, কে এসেছিল বলো তো? অনন্য বলল হঠাৎ। হয়তো তোমার চেনাশোনা কোনো বন্ধু হবে। বন্ধু বলতে তেমন আমার কেউ নেই, তুমি তো জানো বিপাশা। আমি ভাবছি তোমার কোনো পরিচিত কেউ আসেনি তো? আমার? হ্যাঁ তোমার। আমারই বা তেমন কি আছে? আচ্ছা বিপাশা, কি বিয়ের আগে তোমার আমি ছাড়া আর কারোর সঙ্গে আলাপ ছিল না? অন্ধকারে বিপাশা স্বামীর মুখের দিকে তাকালো, কি যেন মুহূর্তকাল ভাবলো, তারপর বললে, সেরকম কেউ থাকলে কি তুমি জানতে না অনন্য? বাহ, সবকিছুই তোমার আমি জানি নাকি? জানো না? না। আর তাই কি সম্ভব? তোমাদের বাড়ি ছিল ভবানীপুরে, আর আমি থাকতাম এখানে এই বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে। তাছাড়া রোজ রোজ তোমার ওখানে যেতামও না। তোমাদের কলেজ ছিল কো এডুকেশন, ছেলে মেয়েরা সব একসঙ্গে পড়তে তোমরা। কলেজ লাইফে কারোর সঙ্গে তোমার আলাপ পরিচয় হয়নি? তা হবে না কেন? তবে তবে সেরকম ঘনিষ্ঠতা একমাত্র তুমি ছাড়া কারোর সঙ্গেই আমার হয়নি। হয়নি না? ওহ। অনন্য হঠাৎ চুপ করে যায়।
আশ্চর্য! অনন্য একটা কথা আজও বিপাশাকে বলতে পারেনি, করতে পারেনি বিশেষ একটা প্রশ্ন, যে প্রশ্নটা বিবাহের পর থেকেই তার মনের মধ্যে উঁকে দিতে শুরু করেছে। তার সঙ্গে বিপাশার যেমন ঘনিষ্ঠতা ছিল, আর কারো সঙ্গেই কি তেমন ছিল না। কলেজে লেখাপড়া করেছে বিপাশা, আর তাদের বাড়িটাও ছিল রীতিমতো আধুনিক ভাবাপন্ন। ছেলেমেয়েদের মেলামেশার অবাধ অধিকার ছিল। সেক্ষেত্রে আর কারো সঙ্গে বিপাশার আলাপ থাকাটাও খুব বিচিত্র নয়। প্রশ্নটা করতে বিপাশাকে অনন্যর যেন কেমন সংকোচ হয়েছে। তাছাড়া মনের মধ্যে যে কথাটা আনাগোনা করেছে, হঠাৎ ওই ধরনের প্রশ্নটা তার মনের মধ্যে জাগছেই বা কেন ইদানিং? বিপাশাকে কি সে চেনে না? বিয়ের আগে ওই প্রশ্নটা কোনোদিনই তার মনে জাগেনি। হঠাৎ বিয়ের কিছুদিন পর থেকে সে প্রশ্নটা তার মনের মধ্যে আসছেই বা কেন? বিব্রত বোধ করে অনন্য, রীতিমতো যেন বিব্রত বোধ করে মধ্যে মধ্যে। অথচ ওই চিন্তাটার হাত থেকে সে যেন নিষ্কৃতিও পায় না, পাচ্ছে না কিছুতেই। অনন্য! বিপাশার ডাকে অনন্য ওর মুখের দিকে তাকালো। গত মাসেও তুমি রাঁচি গেলে না, এ মাসেও এখনো পর্যন্ত গেলে না একটিবার বাবাকে দেখতে। ভালো আছেন, খবর তো পেয়েছি, অনন্য বললে। তাহলেও একটিবার যাওয়া তো উচিত। জানি, কিন্তু কি? ওখানে গেলে বাবার সামনে গিয়ে দাঁড়ালেই কেমন যেন একটা ভয়। ভয়? কিসের ভয়? জানি না, কেমন যেন একটা ভয়, একটা ক্লেদাক্ত ঠান্ডা সরীসৃপের মতো আমার সর্বাঙ্গকে বেষ্টন করে ধরে। এসব কি বলছো তুমি অনন্য? হ্যাঁ, তুমি জানো, তোমাকে কখনো আমি বলিনি, বাবার চোখ দুটো যেন মনে হয় সাপের চোখ। এমনভাবে উনি আমার দিকে চেয়ে থাকেন, আমি যেন কেমন সম্মোহিত হয়ে পড়ি। কি যে তুমি আবল তাবল বলো না অনন্য? অনন্য বিপাশার কথার কোনো জবাব দেয় না। তুমি বড্ড আজে বাজে চিন্তা করো অনন্য। ডক্টর দাশগুপ্ত বলছিলেন, শুনলে তো? ওইসব চিন্তা থেকেই তোমার মনে ওইসব জাগে। জানো বিপাশা? কি? কুয়াশার মধ্যে যে চাপা ফিসফিস কণ্ঠস্বর আমি শুনতে পাই, ঠিক যেন মনে হয় বাবার গলার মতো। থাক, এসব বাজে কথা। বাজে নয় বিপাশা, সত্যি মনে হয় যেন ঠিক বাবারই গলা শুনছি, তিনিই কথা বলছেন। চলো, অনেক রাত হলো, এবার ছবি চলো। হ্যাঁ চলো, অসম্ভব ঘুম পাচ্ছে। দুজনে এসে ঘরের মধ্যে ঢুকলো। বিপাশা ড্রয়ার খুলে একটা লাল রঙের ক্যাপসুল ও এক গ্লাস জল এনে দিল। বললে, নাও, এটা খেয়ে শুয়ে পড়ো এবারে। হাত বাড়িয়ে ক্যাপসুলটা নিয়ে সেটা মুখে দিয়ে জল খেলো অনন্য। যাও, এবারে শুয়ে পড়ো। তুমি শোবে না? আমার একটু কাজ আছে। কি কাজ আবার তোমার এত রাত্রে? বাহ, তুমি জানো না বুঝি আমি রাত্রে শোবার আগে স্নান করি না? স্নান? হ্যাঁ, রোজ স্নান করো? করি তো। অনন্য কিছুক্ষণ কেমন যেন চেয়ে থাকে বিপাশার মুখের দিকে এক দৃষ্টিতে। কি দেখছো এমন করে আমার মুখের দিকে চেয়ে? কিছু না। অনন্য এগিয়ে গিয়ে শয্যায় শুয়ে পড়ল। ঘরের উজ্জ্বল আলোটা নিভিয়ে কম পাওয়ারের নীলাভ আলোটা জ্বেলে দিল বিপাশা। ঘরের মধ্যে যেন একটা নীলাভ প্রশান্তি নেমে আসে। বিপাশা ঘরের সংলগ্ন বাথরুমের মধ্যে গিয়ে ঢুকলো। দরজাটা ভেজিয়ে দিল মাত্র ভিতর থেকে। সত্যি রাত্রে শয়নের পূর্বে স্নান না করলে বিপাশার ঘুম আসে না। জামাকাপড় খুলে বিপাশা শাওয়ারের নিচে এসে দাঁড়ালো। অন্যমনস্কভাবে বিপাশা অনন্যর কথাই ভাবছিল তখন। আজ ওই কথাগুলো বলল কেন অনন্য? ও ধরনের কথা তো ইতিপূর্বে কখনো সে বলেনি। মনে হচ্ছিল অনন্যর কথাগুলো শুনেই তার মনের মধ্যে কোথায় যেন কিসের একটা সংশয় আছে, একটা সন্দেহ আছে। অনন্য কি তাকে সন্দেহ করে? আজ এত বছর এত ঘনিষ্ঠতার পর তার মনের মধ্যে সন্দেহ জাগলো। অনন্য কি জানে না তার সমস্ত মন জুড়ে রয়েছে একজনই, আর সে অনন্য। হ্যাঁ, অনেকের সঙ্গে না হলেও কয়েকজনের সঙ্গে সে মিশেছে। তারা তাদের ভবানীপুরের বাড়িতে আসতো, বিশেষ করে একজন, রজত শুভ্র। মনের মধ্যে হাতড়াতে থাকে বিপাশা। রজত শুভ্রর প্রতি তার কি কোনো দুর্বলতা ছিল কোনোদিন? কই, মনে তো পড়ছে না। অবশ্যই তার উপরে রজত শুভ্র যে দুর্বলতা ছিল সেটা সে বুঝতে পেরেছিল। রজত শুভ্রের ভাবে ভাবে কথায় বার্তায় সবসময় সেটা প্রকাশ হয়েই পড়ত। কিন্তু সতর্ক থাকতো বিপাশা সর্বদা। রজতকে কখনো এতটুকু প্রশ্রয় দেয়নি, কথাটা কখনো তার মনেও হয়নি। রজতকেও সে কথাটা জানিয়ে দিয়েছিল বিপাশা। অনন্যকে ভালোবাসে সে, একদিন তাদের বিয়ে হবে। বিপাশার বাবা নিবারণ চক্রবর্তী ছিলেন অনিন্দ্য বক্সির দীর্ঘকালের বন্ধু। সেই সূত্রেই
দুই বাড়ির লোকেদের মধ্যে যাতায়াত ছিল। বিপাশার সঙ্গে ক্রমশ অনন্যর ঘনিষ্ঠতা যখন বেড়ে উঠতে থাকে, নিবারণ চক্রবর্তী কিন্তু একদিন মেয়েকে ডেকে কথাটা বলেছিলেন। সেদিনই সেই কথাতেই বিপাশা বুঝতে পেরেছিল অনন্যর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিবারণ চক্রবর্তী ঠিক পছন্দ করেন না। খুকি, একটা কথা অনেকদিন থেকেই তোকে বলবো বলবো ভাবছি। কি কথা বাবা? তুই কি তোর মনস্থির করে ফেলেছিস? কি বিষয়? অনন্য সম্পর্কে? হ্যাঁ, আমরা বিয়ে করব। ঠিক করে ফেলেইছিস যখন, তুমি কি বলতে চাও বাবা? কি তুমি বলতে চাও বলো না বাবা। না থাকবে কেন বলো? ওর বাবা কেন পাগল হয়ে গেলেন জানিস? না, ও কখনো বলেনি সে কথা, আর আমিও জিজ্ঞাসা করিনি। জিজ্ঞাসা যখন করিসনি, থাকবে সে কথা। বাবা, কি রে, তোমার কি ইচ্ছা নয় ওর সঙ্গে আমার বিয়ে হয়? ছেলের মতো ছেলেও সব দিক দিয়েই সুপাত্র। তবে নিবারণ চক্রবর্তী আর কোনো কথা বলেননি। কথাটার ওইখানেই সমাপ্তি ঘটেছিল। আজ মনে পড়ছে বিপাশার। বিয়ের আগে অনন্য তার মায়ের মৃত্যুর কথা বলেছিল, এবং বলেছিল একদিন কি এক দুর্ঘটনায় নাকি তার মৃত্যু হয়। তার বেশি সেও কিছু বলেনি, ও নিজেও কিছু জিজ্ঞাসা করেনি। জিজ্ঞাসা করার কথা তার মনেও হয়নি। কিন্তু আজ ডক্টর দাশগুপ্ত কথাটা জিজ্ঞাসা করছিলেন। কি দুর্ঘটনা? ডক্টর দাশগুপ্তের চেম্বার থেকে ফিরে আসা অবধি সেই কথাটাই কেন না জানি মনে হচ্ছে বিপাশার। কি এমন দুর্ঘটনায় তার শাশুড়ির মৃত্যু হয়, আর কেনই বা তার স্ত্রীর মৃত্যুর কিছুদিন পরেই অনিন্দ্য বক্সী তার শ্বশুরের মস্তিষ্ক বিকৃতি ঘটল? অনন্য তাকে একদিন কথার কথা বলেছিল বাবা তার মাকে অত্যন্ত ভালোবাসতেন। সেরকম ভালোবাসা নাকি সচরাচর বড় একটা দেখা যায় না। তাই তিনি স্ত্রীর অকাল মৃত্যুর আঘাতই সহ্য করতে পারেননি এবং তার মস্তিষ্ক বিকৃতি ঘটে। অবিশ্বাস করার মতো কিছু নেই কথাটার মধ্যে। হতেও পারে অমন। অনেকক্ষণ ধরে স্নান করে বিপাশার যেন কেমন শীত শীত বোধ হয়। বাথরুম থেকে বের হয়ে এলো বড় তোয়ালেটা গায়ে জড়িয়ে। ওই অবস্থাতেই শয্যায় স্বামীকে লক্ষ্য করল। অনন্য ঘুমিয়ে পড়েছে। আসলে কোনো নতুন ওষুধ দেয়নি বিপাশা অনন্যকে। লিপাটন ক্যাপসুল একটা দিয়েছিল। ডক্টর দাশগুপ্তের পরামর্শ মতোই ওষুধের নামটা বলেনি ওকে। ডক্টর দাশগুপ্ত বলে দিয়েছেন তেমনই বলেছে বিপাশা। শাড়ি ব্লাউজ পরে বিপাশা এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আবার নেল আলোতেই সে চিরুনি দিয়ে চুলটা আঁচড়ায়, গায়ে একটু স্প্রে দিল। ইদানিং রাত্রে বড় একটা ঘুমায় না বিপাশা। রাত 2টোর পরে ঠিক জেগে ওঠে অনন্য। কয়েকদিন ঘুম ঘুম চোখেই শয্যা থেকে নেমে সিঁড়ি দিয়ে অনন্য ছাদে উঠে গিয়েছিল। ওই সময়টা সম্পূর্ণ জ্ঞান থাকে না ওর। তাই ডাক্তারের নির্দেশ ছিল বিপাশা যেন তার স্বামীকে যথাসম্ভব চোখে চোখে রাখে। ঘরের দরজার ভিতর থেকে ওরা বন্ধ করেই শুতো। প্রথম যে রাত্রে বিপাশা ব্যাপারটা জানতে পারে, হঠাৎ ওর ঘুমটা দরজায় লক করার শব্দে ভেঙে গিয়েছিল। ও দেখতে পায় অনন্য শয্যা থেকে নেমে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলছে। দরজা খুলতে দেখে ও প্রশ্ন করে, দরজা খুলে কোথায় যাচ্ছ অনন্য এত রাত্রে? স্বামীর দিক থেকে কোনো সাড়া এলো না। আবার ও বলে, কি হলো, দরজা খুলছো কেন এত রাত্রে? দ্বিতীয়বারেও স্বামীর দিক থেকে কোনো সাড়া না পেয়ে ওর সঙ্গে সঙ্গে শয্যা থেকে উঠে পড়ে। অনন্য ততক্ষণে দরজা খুলে বের হয়ে গিয়েছে ঘর থেকে। বিপাশা রীতিমতো বিস্মিত হয়। স্বামীর পিছনে পিছনে বিপাশাও ঘর থেকে বের হয়ে আসে। হাত পাঁচেক দূরে অনন্য। অনন্য সিঁড়ির দিকে চলেছে এগিয়ে পায়ে পায়ে। কেমন যেন স্লথ মন্থর গতি চলাস। পা যেন ঠিক সমতালে পড়ছে না। পিছন থেকে আবারও ডাকে বিপাশা, অনন্য অনন্য। অনন্য সাড়া দেয় না। অনন্য সোজা সিঁড়ি দিয়ে 3তলায় উঠতে থাকে। এত রাত্রে 3তলায় কি করতে যাচ্ছে অনন্য? নিঃশব্দে অনুসরণ করে বিপাশা অনন্যকে। অনন্য একটার পর একটা সিঁড়ি ভেঙেই চলেছে উপরের দিকে। 3তলা থেকে 4তলা, তারপর ছাদ। ছাদে পৌঁছে অনন্য সোজা রেলিং এর দিকে এগিয়ে চলে। রেলিং এর উপরে ভর দিয়ে অনন্য নিচের দিকে ঝুঁকে পড়তেই বিপাশা যেন ঝাঁপিয়ে পড়ে অনন্যকে দুহাতে বুকের মধ্যে চাপটে ধরে চেঁচিয়ে ওঠে, অনন্য। অনন্য শরীরে তখনও যেন মত্ত হাতির শক্তি। প্রাণপণে চাপটে ধরে দুহাতে বুকের উপরে বিপাশা চেঁচায়, অনন্য অনন্য, কি কি করছো, কি হয়েছে? কে? আমি আমি বিপাশা। বিপাশা? হ্যাঁ। ছাদে কেন? তুমিই তো এলে, চলো নিচে। চলো। নিচে চলে আসে দুজনে। খাটের উপর বসে অনন্য। বলে,
জল দাও। এক গ্লাস জল পান করে এক চুমুকে অনন্য যেন কতকটা সুস্থ হয়। কি হয়েছিল? উপরে ছাদে উঠেছিলে কেন? সেই কুয়াশাটা। কুয়াশা? হ্যাঁ, সেই কুয়াশাটা যেন আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল। সেই দড়ির ফাঁসটা যেন আমার গলায় চেপে বসেছিল। আর আর সেই কণ্ঠস্বর। আমাকে আমাকে বোধহয় শেষ পর্যন্ত গলায় ফাঁস দিয়েই মরতে হবে বিপাশা। সহসা দুয়াতে স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বিপাশা। না, না, না। সেই রাত্রির পর থেকেই বিপাশা রাত্রে ঘুমায় না। সারাটা রাত জেগে থাকে। আর প্রায়ই ঘুম থেকে উঠে সোজা সিঁড়ি বেয়ে অরণ্য ছাদে চলে যায়। বিপাশা তখন ওর পিছনে পিছনে গিয়ে ধরে আনে। মাঝপথেও অনন্যকে ফিরিয়ে আনবার চেষ্টা করেছে বিপাশা, কিন্তু পারেনি। মত্ত হাতির শক্তিতে যেন ওই সময়টা বলিয়ান হয়ে ওঠে অনন্য। ওই সময়টা অনন্যর কোনো জ্ঞানই থাকে না যেন। সেই থেকেই রাত জাগার অভ্যাস করেছিল বিপাশা। দিনে ঘুমায় এবং রাত্রে জেগে থাকে বিপাশা সর্বক্ষণ দুটি চক্ষু মেলে। প্রথম প্রথম অসুবিধা হতো, এখন আর হয় না। শেষ রাত্রির দিকে ঘুমায় বিপাশা। স্বামীর দিকে আবার তাকালো বিপাশা। মনটা যেন তার কি এক মমতায় আপ্লুত হয়ে ওঠে। ঘুমোচ্ছে। গভীর ঘুমে আচ্ছন্ন অনন্য। পাখার হাওয়ায় মাথার চুলগুলো কপালের উপর এসে পড়েছে। গভীর স্নেহে বিপাশা অনন্যর ললাটে একটি চুম্বন দিল। আলতো ফাঁক দুটি ওষ্ঠ ও ললাট স্পর্শ করে। অনন্য জানে না যে বিপাশা ইদানিং সারাটা রাত জেগে অতন্দ্র দৃষ্টিতে তারই দিকে তাকিয়ে থাকে। ঘরের যে দরজাটা দক্ষিণের ব্যালকনির সঙ্গে সংযুক্ত, সে দরজাটা খুলে রাখলে চমৎকার হাওয়া আসে ঘরে। কিন্তু খুলে রাখে না বিপাশা দরজাটা, ওই অনন্যর জন্যেই। ঘড়ির দিকে তাকালো বিপাশা। রাত 11:30। 2টো বাজতে এখনো অনেক দেরি। রাত 2টোর আগে অনন্যর ঘুম ভাঙবে না। বিপাশা ব্যালকনির দরজাটা খুলে ব্যালকনিতে পা দিল। বিরাট একটা মাধবীলতার ঝাড় নিচে থেকে একবারে ব্যালকনিতে এসে পড়েছে লতিয়ে লতিয়ে। ব্যালকনিতে পা দিতেই মৃদু একটা ফুলের সুবাস বিপাশার নাসারন্ধ্রে এসে ঝাপটা দেয়। সেই সঙ্গে এক ঝলক দক্ষিণের বাতাস যেন ওর সর্বাঙ্গে এসে ঝাঁপিয়ে পড়ে। ক্লান্ত দৃষ্টি তুলে বিপাশা তাকালো গেটের বাইরে রাস্তাটার দিকে। মধ্যে মধ্যে রাত্রির ক্লান্ত মুহূর্তগুলি কাটাবার জন্য যখনই ও এসে ওই ব্যালকনিতে দাঁড়ায়, রাত্রির ওই রাস্তাটার দিকে তাকিয়ে থাকে। গাড়ির চলাচল কমে যায়। আজ ডক্টর দাশগুপ্তের কথাগুলো বিপাশার আবার মনে পড়ে। ডক্টর দাশগুপ্ত কেন ওই প্রশ্নটা করলেন? তারা বিবাহিত জীবনে সুখী কিনা? কেন মনে হলো তার ওই কথাটা? সত্যি তো তাদের মতো সুখী দম্পতি তারও তো মনে হয় খুব কমই আছে। আরো জিজ্ঞাসা করেছিলেন ওদের বিবাহের আগে পরস্পরের মধ্যে আলাপ ছিল কিনা। ওর বাবা নিবারণ চক্রবর্তী অবশ্যই এই বিবাহে খুব একটা মত ছিল না, এবং সেটা তিনি প্রকাশও করেছিলেন তার কাছে। অনন্য তাকে বিবাহ প্রস্তাব করবার পর বলেছিলেন, খুকি, অনন্য আজ বলছিল সে তোকে বিবাহ করতে চায়। তুমি কি বললে? হ্যাঁ বা না কিছুই বলিনি। বলেছি। কি বলেছ? 2টো দিন ভাববার সময় চাই। কেন ও কথা বললে? আমার মনটা কেন জানি ঠিক পুরোপুরি সায় দিচ্ছে না মা এই বিবাহে। কেন বাবা? অনিন্দর মাথার গোলমাল আছে। তাছাড়া তার বাপেরও শুনেছি মাথার বেশ ছিট ছিল। বাবা, জেনে শুনে একটা পাগলের গোষ্ঠীতে। অনন্য কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক। তুমি অমত করো না বাবা। তুই সুখী হবি? হ্যাঁ বাবা। রজত শুভ্র ছেলেটি? না, বিয়ে করলে আমি অনন্যকেই করব, আর কাউকে নয়। নিবারণ চক্রবর্তী অতঃপর আর অমত করেননি। রজত শুভ্র। রজত শুভ্রের কথা আজ আবার মনে পড়ছে। ছেলে হিসাবে রজত শুভ্র হয়তো অনন্যার চাইতে খারাপ ছিল না, বরং কোনো কোনো দিক বিবেচনা করলে অনেক ভালোই ছিল। রজত শুভ্রকে বিপাশা পছন্দ করত। অনন্যার সঙ্গে আলাপ হওয়ার অনেক আগে থাকতেই রজত শুভ্রের সঙ্গে বিপাশার আলাপ ছিল। একই পাড়ায় কাছাকাছি বাড়ি থাকায় আসা যাওয়াও ছিল অনেক বেশি তাদের বাড়িতে রজত শুভ্রর। অনন্য তাদের গৃহে প্রথম আসার দিনটি মনে পড়ল বিপাশার। তার বাবা সলিসিটার নিবারণ চক্রবর্তী ছিলেন অনিন্দ বক্সির যাবতীয় ব্যবসা ও আইন সংক্রান্ত ব্যাপারের পরামর্শদাতা। অনিন্দ বক্সিকে রাঁচিতে রেখে আসার বোধহয় বছরখানেক পরে একদিন কতকগুলো আইন সংক্রান্ত ব্যাপারে পরামর্শ নেবার জন্যই অনন্য এসেছিল তাদের গৃহে। অনন্যকে সেই দিন সে প্রথম দেখে। অনন্য আর তার বাবা তার ঘরে বসে যখন কথাবার্তা বলছিলেন,
কি একটা কাজে বিপাশা তার বাবার ঘরে ঢুকতেই অনন্য তার দিকে তাকালো। নিবারণ চক্রবর্তী প্রথমটা বুঝতে পারেননি। কি একটা কথার জবাব না পেয়ে অনন্যর দিকে তাকাতেই নিবারণ চক্রবর্তী দেখতে পেলেন বিপাশাকে। নিবারণ চক্রবর্তী বললেন, অনন্য, এ আমার মেয়ে বিপাশা, ডিগ্রি কোর্সে 3rd ইয়ারে পড়ে, সামনের বার পরীক্ষা দেবে। খুকি, ওকে তুই দেখিসনি কখনো। আমার যে বন্ধুর কথা তোকে কতদিন বলেছি, অনিন্দ বক্সি, তারই ছেলে, একমাত্র ছেলে অনন্য বক্সি। অনন্য তখনও বিপাশার দিকে চেয়েছিল। পরে একদিন কথায় কথায় অনন্য বলেছিল, উভয়ের মধ্যে আলাপটা জমে ওঠার পর বিপাশার একটি প্রশ্নের জবাবে বিপাশা বলেছিল, আচ্ছা, প্রথম দিন এমন নির্লজ্জের মতো বাবার সামনেই আমার মুখের দিকে চেয়েছিলে কেন? চেয়ে থাকবো না? আমার প্রথম আবিষ্কার। সে আবার কি? বিপাশা বলেছিল, জানো বিপাশা, তোমাকে দেখার আগে অনেক মেয়েকে দেখেছি, আলাপও হয়েছে, কিন্তু সেদিন তোমাকে দেখা মাত্রই যেন মনে হয়েছিল। কি মনে হয়েছিল? এই সেই আমার জীবন পাত্র যার আবির্ভাবে পূর্ণ হয়ে উঠবে, ধন্য হবে, এতদিনে তার দেখা পেলাম, তাই বুঝি? হ্যাঁ বিপাশা, আমার সমস্ত অন্তরাত্মা যেন বারবার সেদিন আমাকে বলতে লাগলো, ও আমার, ও আমার, ওকে না পেলে আমার সব মিথ্যা। আচ্ছা বিপাশা, কি তোমার কিছুই মনে হয়নি প্রথম দিন আমাকে দেখে? না, কিছুই মনে হয়নি। তোমার দু চোখের মুগ্ধ দৃষ্টি কেবল, আর কিছু না? সেই মুগ্ধ দৃষ্টির মধ্যে আর কিছু তুমি খুঁজে পাওনি? বলতে পারিনি সেদিন বিপাশা, এবং কেবল সেই দিনই কেন, পরবর্তীকালেও কখনো বলতে পারেনি। তারও মন বলেছিল, কোথায় ছিলে এতদিন তুমি? আসনি কেন? কেন এত দেরি করে এলে? বিপাশা সেই প্রথম দিনে, প্রথম দর্শনেই অনন্যকে ভালোবেসেছিল। অনন্য, তোমাকে আমি সেই প্রথম দেখার দিন থেকেই ভালোবেসেছিলাম, বিপাশা বলেছিল। অনন্য খুব ঘন ঘন তাদের বাড়িতে আসতো না, মধ্যে মধ্যে আসতো আর আসতো, যখন তার বাবা নিবারণ চক্রবর্তী বাড়িতে থাকতেন না। অনন্য যে তাদের বাড়িতে আসে রজত শুভ্র দৃষ্টি এড়ায়নি, এবং একদিন ও আর অনন্য যখন বসে গল্প করছে, হঠাৎ এসে ঘরে ঢুকলো রজত শুভ্র। সন্ধ্যা নামছে, আলো নিভে আসছে, বাইরে দরজার গোড়ায় রজত শুভ্রর গলা শোনা গেল, বিপাশা। ডেকেই রজত শুভ্র ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। বিপাশা তাড়াতাড়ি উঠে সুইচ টিপে ঘরের আলোটা জ্বেলে দেয়। একে তো চিনতে পারছি না। রজত শুভ্রর প্রশ্নের মধ্যে যেন একটা অসংশয়ের দাবি স্পষ্ট হয়ে ওঠে। চেয়ে আছে রজত শুভ্র অনন্যর দিকে। ও অনন্য, অনন্য বক্সি, দেখিনি তো আগে এ বাড়িতে কখনো। বাবার বন্ধুর ছেলে। বিপাশা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল, রজত শুভ্র বললে। বলো না, কি কথা? রজত বিপাশার মুখের দিকে একবার তাকালো, তারপর বললে, ঠিক আছে, কাল সকালে একবার আমাদের বাড়িতে আসবে। কাল সকালে কলেজ ফাংশনের রিহার্সাল আছে, সময় হবে না। কখন বেরোবে? রজত শুভ্রর প্রশ্ন। সকাল 8টায়, বিপাশা বললে। আচ্ছা চলি। রজত শুভ্র ঘর থেকে বের হয়ে গেল। অনন্য বললে, তোমাদের কলেজের ফাংশন কবে বিপাশা? সামনে শনিবার। আমায় আমন্ত্রণ করবে না? তুমি যদি আমার অভিনয় দেখে হাসো। বিপাশা মৃদু হেসে বললে, অভিনয় করবে তুমি? হ্যাঁ, অভিজ্ঞান শকুন্তলম নাটক। তুমি নিশ্চয়ই শকুন্তলা, কি করে বুঝলে? বিপাশার প্রশ্নের জবাব না দিয়ে অনন্য বললে, আমাকে কিন্তু একটা কার্ড দিও, আর টিকিট যদি হয় তো টিকিট কাটবো। টিকিট কাটতে হবে না, কার্ড দেবো তোমাকে আমি। অনন্য উঠে পড়ে। আর চলি। অনন্য কিন্তু রজত সম্পর্কে একটা কথাও জিজ্ঞাসা করেনি। রজত শুভ্র কিন্তু করেছিল, দিন 2 পরেই দেখা হতে। খুব বড় লোকের ছেলে বুঝি? কে, কার কথা বলছো? ওই যে অনন্য বক্সি নাকে। তা ঠিক জানি না, তবে শুনেছি ওর ঠাকুরদা খুব বড় একজন ব্যারিস্টার ছিলেন।
প্রচুর ইনকাম ছিল তার। বালিগঞ্জ সার্কুলার রোডে বিরাট বাড়ি। তাই যাও সেখানে, তাই না? এখনো যাইনি, শান্ত গলায় বললে বিপাশা। কেন, অনন্য বক্সি যাবার কথা বলেনি তোমাকে? না। যাক শোনো, একটা কথা কয়েকদিন থেকেই তোমাকে বলবো বলবো ভাবছিলাম। কি কথা? আমাদের ব্যাপারটা এবারে পাকা করে ফেলতে চাই। আমি আর্মিতে জয়েন করছি, তাই ব্যাপারটা। আমাদের ব্যাপার? হ্যাঁ, বিয়ের ব্যাপারটা। বিয়ে? তুমি যেন আকাশ থেকে পড়লে বিপাশা। কতকটা তাই। কয়েকটা মুহূর্ত চুপ করে থেকে রজত শুভ্র বললে, জেগে এখন মাটিতে পা দিলে, এবার জবাব দাও আমার কথাটার। কিসের জবাব? কোন কথার? তোমার বাবার সঙ্গে ভাবছি দেখা করে বলবো, কিন্তু তার আগে তোমারও জানা দরকার, তাই। না। বিপাশা? হ্যাঁ, বিয়ের কথা আমি এখনো ভাবিনি রজত। তাই? না আমাকে বিয়ে করতে তোমার অমত? রজত, ওসব কথা থাক। কথাটা এখানেই থামিয়ে দেওয়ার চেষ্টা করে বিপাশা। না বিপাশা, কথাটা আমার জানা আজ দরকার। তোমাকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারছি না। ভাবতেই পারছো না কেন? জিজ্ঞাসা করতে পারি কি? কেন আবার কি? ভাবতে পারছি না তাই বললাম। অনন্য বক্সিকে তাহলে তুমি বিয়ে করবে? ওইসব কথা আমাদের মধ্যে কখনো হয়নি আজ পর্যন্ত। আমি কি তোমার অযোগ্য? সে কথাও আমি বলিনি। তবে রজত, আমার যা বলবার ছিল আমি বলেছি, আর কিছুই আমার বলবার নেই। কিন্তু আমি কথাটা মন থেকে মুছে ফেলতে পারবো না। রজত, বন্ধুর মতো এখানে আসতে পারো তো এসো, নাহলে নাহলে এসো না। তুমি বোধহয় ভুল করলে বিপাশা। ভাববার সময় তুমিও পাবে, আমিও পাবো। কাজেই কার ভুল সেটা ধরা পড়বেই একদিন। বেশ। অতঃপর রজত শুভ্র চলে গিয়েছিল। 15 দিন আর আসেনি, এবং ওই 15 দিনে বিপাশার একবারও রজত শুভ্রর কথা মনে হয়নি। দেখা হলো আরো মাসখানেক পরে। সেদিনটা আরো বিপাশার বিশেষ করে মনে আছে এই জন্য যে ঠিক ওই দিনই সন্ধ্যার কিছু আগে এসে অনন্য বলেছিল, একটা কথা বলবো বলবো ভাবছি বিপাশা তোমাকে কয়েকদিন থেকেই। বিপাশা কয়েকটা মুহূর্ত অনন্যর মুখের দিকে তাকিয়ে থাকে, তারপরে মৃদু হেসে বলে, কি কথা? অনন্য ইতিপূর্বে যা কোনোদিনই করেনি, ওর কাছেও খুব ঘনিষ্ঠ হয়ে আসেনি এবং স্পর্শ করেনি, তাই করলো। ও যে সোফাটায় বসেছিল অনন্য ঠিক তার পাশেই সোফাটার উপরে এসে ওর একখানা হাত নিজের হাতের মধ্যে তুলে নিয়ে মৃদু কোমল কণ্ঠে বললে, কথাটা কিন্তু কিছু নতুন নয় বিপাশা। নতুন নয়? না, বহু পুরাতন এবং বহুবার ইতিপূর্বে বহু পুরুষ বহু নারীর সামনে উচ্চারণ করেছে কথাটা। অনন্যর কথার ধরন ওই রকমই ছিল। মৃদু হেসে বিপাশা বললে, তবু শুনি সেই বহু পুরাতন কথাটাই না হয়। তোমাকে আমি ভালোবাসি। তাই বুঝি? তা কবে থেকে বুঝলে? পাল্টা হেসে বিপাশা প্রশ্ন করে। কোনো নির্দিষ্ট দিনে নয়, তবে দিনে দিনে বুঝেছি, সমস্ত হৃদয় দিয়ে আমার বুঝেছি। আচ্ছা বিপাশা, তুমি কি আমি? তুমিও কি? সেটা আজও যদি বুঝতে না পেরে থাকো, তাহলে আমার মুখের কথাটা শুনেই কি আর বুঝতে পারবে? যাক, নিশ্চিন্ত হলাম। ভয় ছিল বুঝি? না, ভয় নয়, তবে একটা ভীরু সংশয় ছিল। এখন আর নেই তো? না। আর সেই জন্যই সাহস করে এতদিন তোমার কাছে উচ্চারণ করতে গিয়েও উচ্চারণ করতে পারিনি। অনন্য বিপাশার আঙুলগুলো নিজের আঙুলের মধ্যে নিয়ে খেলা করছিল। বিপাশা বললে, কিন্তু বাবাকে কথাটা জানাতে হবে তো? তা তো হবেই, আর আশঙ্কা সেখানেও একটা আছে। আশঙ্কা? হ্যাঁ, নিবারণ কাকা যদি না বলেন? তা বললেই বা। সত্যি বলছো বিপাশা? হুম। আচ্ছা তাহলে আমি চলি। অনন্য বিপাশার হাতের মুঠোয় মৃদু একটা চাপ দিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। বিপাশা কিন্তু যেমন বসেছিল তেমনই সোফাটার উপর বসে রইল, এবং কতক্ষণ যে ওইভাবে বসেছিল তার খেয়াল নেই। হঠাৎ রজত শুভ্রর কণ্ঠস্বরে তার চমক ভাঙল। যাক, একাই আছো তাহলে? আমি ভেবেছিলাম হয়তো।
হ্যাঁ, এতদিন যে আসনি রজত, বিপাশা বললে। বাহ, সেদিন বলে গেলাম না, তোমাকে ভাববার সময় দিয়ে যাচ্ছি। রজত শুভ্র এসে সোফায় বিপাশার পাশে বসল। তারপর মতি স্থির করেছো তো? মতি স্থির আমার অনেকদিন আগেই হয়ে গিয়েছে। অনেকদিন? কবে? অনেকদিন আগে। তাহলে কালই আমি তোমার বাবার কাছে কথাটা বলি। পরশু আমি ট্রেনিংয়ে যাচ্ছি, ফিরবো 2 মাস বাদে। তারপর তুমি আর্মিতে জয়েন করলে? হ্যাঁ, কমিশনড অফিসার, সেকেন্ড লেফটেন্যান্ট হয়ে। তা আর্মিতে গেলে কেন? আর্মিতে ঢোকবার আমার বরাবরের ইচ্ছা, তুমি তো জানো বিপাশা। ওসব কথা থাক। তাহলে কালই তোমার বাবাকে বলতে বলি কথাটা আমার বাবাকে। আমার জবাব তো সেদিনই তোমাকে দিয়ে দিয়েছি আমি। সে মত তোমার তাহলে এখনো বদলায়নি? না। অনন্য বক্সিকেই তাহলে তুমি বিয়ে করছো? হ্যাঁ। বিয়ের দিনটাও বোধহয় ঠিক হয়ে গিয়েছে? এখনো হয়নি। একটা কথা বোধহয় তুমি জানো না, অনন্য বক্সির বাবা পাগল, রাঁচির পাগলাগারদে আজ অনেক বছর ধরে আছেন। জানি। জানো? হ্যাঁ, অনন্যই তো আমায় বলেছে। লোকে কি বলে জানো? লোকে তো লোকের সম্পর্কে অনেক কথাই বলে, সব শুনতে গেলে কি চলে? অনন্য বক্সির মায়ের কিসে মৃত্যু হয়েছিল বোধহয় তুমি জানো না। জানবো না কেন? একটা দুর্ঘটনায়। সেই দুর্ঘটনাটা হচ্ছে ওর বাবা ওর মাকে হত্যা করেছিল। না না, এই মিথ্যে কথা। অনন্য বক্সিকে জিজ্ঞাসা করে দেখো কথাটা সত্যি কি মিথ্যে। যাকে, আমি যাচ্ছি। আর যাবার আগে একটা কথা বলে যাই, আমি তোমাকে ভুলতে পারবো না। আর অন্যের অঙ্কশাহিনী তুমি হলেও প্রতি মুহূর্তে আমার মনে পড়বে অন্য এক পুরুষ জোর করে তোমার উপর বলাৎকার করছে, তোমাকে রেপ করছে। কথাগুলো বলে রজত শুভ্র ঘর থেকে বের হয়ে গিয়েছিল। সেদিনকার রজত শুভ্রর সেই কথাগুলোর সঙ্গে কি অপরিসীম ঘৃণা আর আক্রোশ যে জড়িয়েছিল, সেটা কি বিপাশা বুঝতে পারেনি? পেরেছিল। আর তাই যেন সে একেবারে পাথর হয়ে গিয়েছিল। কথাটা আজও ভুলতে পারেনি বিপাশা। আর সেই কথাটাই যেন আজ বিপাশার মনে পড়েছিল ডক্টর দাশগুপ্তের চেম্বারে বসে তার কথার উত্তর দিতে দিতে হঠাৎ রজত শুভ্রের কথাটা বলতে গিয়ে। ওই সঙ্গে বিপাশা বলে এসেছে কি একটা দুর্ঘটনায় অনন্যার মার মৃত্যুর কিছুদিন পরেই অনন্যার বাবার মস্তিষ্ক বিকৃতি ঘটে। ডক্টর দাশগুপ্ত কি দুর্ঘটনা জিজ্ঞাসা করায় সে বলেছে সে জানে না। রজত শুভ্রের মুখে সেদিন সেই কথাটা শুনবার পর বিপাশার বহুবার মনে হয়েছে অনন্যকে সে কথাটা জিজ্ঞাসা করবে, কিন্তু পারেনি। একটা সংকোচ, যেন একটা দ্বিধা বারবার তার কণ্ঠ চেপে ধরেছে। সে আজও আশা করে আছে অনন্যই একদিন তার মার সব কথা বলবে। কি দুর্ঘটনা হয়েছিল, কিভাবে সত্যি সত্যি তার মৃত্যু হয়েছে, আর অনন্য যে বলবেই সে বিষয়েও সে স্থির নিশ্চিত। বাইরে আকাশে মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে। এক পশলা বৃষ্টি হলে মন্দ হয় না। বৃষ্টি গুমট চলছে কদিন ধরে। একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বিপাশার চোখে মুখে এসে ঝাপটা দেয়। মনে হয় তার দূরে বোধহয় কোথাও বৃষ্টি নেমেছে। বিপাশা বারান্দা থেকে ভিতরে চলে এলো ঘরে। দরজাটা ব্যালকনির বন্ধ করে দিল। মৃদু নীলাভ আলোয় শয্যায় নিদ্রিত স্বামীর মুখের দিকে তাকালো বিপাশা। অনন্য গভীর ঘুমে আচ্ছন্ন। এমনি করে যদিও ঘুমোতে পারে, যদি ওর ঘুম আজ অন্যান্য রাত্রের মতো না ভাঙে, ভগবান তাই করো, তাই করো। পায়ে পায়ে শয্যার একেবারে নিকটে এগিয়ে এলো। হঠাৎ অনন্যর ঘুম ভেঙে যায়। ঢং ঢং করে ঘরের দেওয়াল ঘড়িতে রাত্রির 2টো ঘোষিত হলো। চমকে ওঠে বিপাশা। অনন্য শয্যা থেকে নামছে। বিপাশা বুঝতে পারে ওর দিকে তাকিয়ে অনন্যর চোখে ঘুমের ঘোর। ডক্টর দাশগুপ্তের পরামর্শ মতোই বিপাশা অন্যান্য রাত্রের মতো প্রথমটায় নীরব সাক্ষী মাত্র না থেকে দুহাতে ওর একটা হাত চেপে ধরে বললে, কি কি হলো অনন্য? অনন্য, ঘুম থেকে উঠে বসলে কেন? অনন্য, অনন্য। ঝাঁকুনি দেয় বিপাশা স্বামীকে একটা। আহ! অনন্য, আহ! ছাড়ো, বিশ্বাস করি না আমি। সব সব সমান। কার কথা বলছো? কি বলছো? কে? আমি আমি বিপাশা। বিপাশা? কেমন বিস্ময়ের সঙ্গে যেন অনন্য বিপাশার দিকে তাকালো। হ্যাঁ, হ্যাঁ, বিপাশা। এত রাত্রে তুমি? তুমি এখনো ঘুমোওনি? না। কেন? ঘুমোওনি কেন? ঘুমোওনি কেন বিপাশা? তুমি শুয়ে পড়ো, রাত এখনো অনেক আছে। তুমি জেগে আছো কেন এখনো? গলার স্বরটা যেন অনন্যর কেমন
প্রশ্নের ভঙ্গিটা যেন কেমন। বিপাশার মনে হয় যেন ঠিক স্বাভাবিক নয়। বিপাশা ভাবে হয়তো ঘুমের ঘোর এখনো ভালো করে কাটেনি। অনন্য, শুয়ে পড়ো, বিপাশা আবার বললে। না, তুমি জেগে আছো কেন বিপাশা এত রাত্র? তা তো কই বললে না। অনন্য আবার প্রশ্ন করল। বিপাশা ভাবল, একবার বলে। আমি তো আজকাল রোজ রাত্রেই এমনি করে জেগে থাকি। কিন্তু কথাটা বলল না বিপাশা। বললে, ঘুম আসছে না তাই। ঘুম আসছে না না? বাহ, ঘুম না আসলে কি করব? কোথায় ছিলে? কেন? তাই জিজ্ঞাসা করছি, কোথায় ছিলে? এই ঘরে? ব্যালকনিতে বসেছিলাম। কটা রাত? একটু আগে রাত 2টো বাজলো। অনন্য কিছুক্ষণ স্থির দৃষ্টিতে বিপাশার মুখের দিকে চেয়ে থাকে, তারপর বলে, আমি ঘুমোচ্ছিলাম। জানি। আচ্ছা বিপাশা, কি আজ কে এসেছিল আমাদের বাড়িতে বলো তো? কেমন করে জানবো? জানো না তুমি? বাহ, দেখেছি নাকি তাকে? আমি জানি কে এসেছিল। কে? রজত শুভ্রবাবু। কি করে বুঝলে রজতই এসেছিল? নিশ্চয়ই সে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। তা আমার সঙ্গে সে হঠাৎ দেখা করতে আসবে কেন? পুরনো দিনের বন্ধু আসলে ক্ষতিই বা কি? ক্ষতি তো নেই কিছু, দোষেরও কিছু নেই। না, সে আর কোনোদিন আসবে না আমার সামনে। কি করে বুঝলে? আমি জানি। আচ্ছা, একটা কথা বলবো? কি? আজ এতদিন পরে হঠাৎ রজতের কথা কেন? এক সময় তো তোমার বন্ধু ছিল, তাই না? রজতের কথা তো সব তোমাকে বলেছিলাম, বিপাশা বললে। প্রতি রাত্রে যে কুয়াশাটা আমাকে ঘিরে ধরে, তার মধ্যে অস্পষ্ট একটা মুখ আমি দেখতে পাই মাঝে মাঝে। মুখ? হ্যাঁ, কার যেন? কেমন করে বলবো? তুমি তো কখনো বলনি। না, বলিনি। আজ বলছি। কার মুখ দেখি জানো? কার? আমার বাবার। আচ্ছা, কেন দেখি বলো তো? কেমন করে বলবো? রাত অনেক হলো, তুমি এবার ঘুমো। তুমি ঘুমোবে না? না। কেন? ঘুম আসছে না। অনন্য আর কথা বলে না, শুয়ে পড়ে এবং দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। বিপাশা চেয়ে থাকে ঘুমন্ত স্বামীর মুখের দিকে। অনন্য হঠাৎ রজতের কথা বলছিল কেন? প্রশ্নটা বিপাশার মনের মধ্যে কেবলই ঘোরাফেরা করতে থাকে। বাকি রাতটা বিপাশা একটা চেয়ারে বসেই কাটিয়ে দেয়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।